আসসালামু আলাইকুম এসএসসি 26-এর ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো তোমাদের পরীক্ষা সবার শেষ, রাইট? তোমাদের সবার পরীক্ষা শেষ। একটা 1 মাসের দীর্ঘস্থায়ী একটা যুদ্ধের মতো বলতে গেলে একটা এক্সাম তোমাদের শেষ হলো। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাবলিক এক্সাম এসএসসি শেষ হলো, এবং এর সাথে সাথে তোমাদের জীবনের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো, এবং সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কোনো পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলবো না। আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের আহ, একজন বড় ভাইয়া হিসেবে আগামীর যেই 2 থেকে 3 মাস, এই 2 থেকে 3 মাস তোমরা অ্যাকচুয়ালি কি করবে। তোমরা হয়তো অনেকেই এখনো চিন্তা করতেছো, গতকালকে এক্সাম শেষ হলো, যে তোমরা অ্যাকচুয়ালি কি করবে এখন। তোমরা কি আহ, মানে সারাদিন ঘুমাবে? মানে তোমাদের তো অনেক কমপ্লেন, ভাইয়া পড়াশোনার জন্য ঘুমাতে পারি না। এখন কি তোমরা সারাদিন শুধু ঘুমাবে, নাকি তোমরা সারাদিন মোবাইল চালাবে, সারাদিন ফেসবুক চালাবে, সারাদিন ইউটিউব চালাবে, নাকি আহ, সারাদিন খেলাধুলা করবে, নাকি সারাদিন পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে? মানে কি করবে অ্যাকচুয়ালি তোমরা এখন? তোমাদের এই যে সামনে 2 থেকে 3টা মাস, ঠিক আছে, তোমাদের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, তারপর তোমাদের কলেজ ভর্তির আগ পর্যন্ত, তোমাদের যেই সময়টুকুই হাতে আছে না কেন, এই সময়টুকুতে তোমরা অ্যাকচুয়ালি কি করবে? কেউ কেউ চিন্তা করতে পারো যে আহ, ভাইয়া আমি ঘুমাবো। আমি যেটা ফার্স্টে বললাম ঘুমানোর কথা, যে ভাইয়া আমি ঘুমাবো। এখন তুমি কতক্ষণ ঘুমাবা, তাই না? তুমি কতক্ষণই বা ঘুমাবা? অনেকে চিন্তা করতে পারো ভাইয়া আমি এতদিন পড়াশোনার জন্য কোনো ভিডিও দেখতে পারি নাই। আমি অনেক কি বলে গেম খেলার ইচ্ছা ছিল, আমি গেম খেলতে পারি নাই। এখানে একটা মানুষ কি সারাদিনই গেম খেলতে পারে? হ্যাঁ। তো যে যেই জিনিসগুলোর কথাই চিন্তা করে রাখছো যে ভাই আমি এখন এটা করব, ভাই আমি ওইটা করব, বাট একটা প্রপার রুটিন নেই যে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত। যেই কাজগুলো করলে তুমি এই যে সামনের আগামী 2 মাস, 2.5 মাস, 3 মাস, যেই সময়টুকুই বলো না কেন, রেজাল্টের আগ পর্যন্ত কিংবা কলেজে ওঠার আগ পর্যন্ত, আহ, তোমরা যদি চাও, যদি তোমরা চাও যে ভাইয়া তোমাদের জন্য কিছু প্রোডাক্টিভ রুটিন আমি সাজেস্ট করি, যেই রুটিনটাকে ফলো করলে হয়তোবা তুমি খুব প্রোডাক্টিভ ওয়েতে তোমার সামনের দিনগুলো কাটাতে পারবা। এবং 2 থেকে 3 মাস যখন অতিবাহিত হয়ে যাবে, তখন তুমি নিজেকে যদি কোয়েশ্চেন করো যে অ্যাকচুয়ালি আমি কি করলাম, বা আমার এই 3 মাসে কি আমি আদৌ কোনো নিজেকে পরিবর্তন করতে পেরেছি, তখন তুমি আশা করি যে একটা ভালো পজিটিভ রেসপন্স তুমি নিজের থেকেই নিজেকে দিতে পারবে। তো আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে তোমাদের যারা এসএসসি 26-এর পরীক্ষা শেষ হয়ে গেল, তোমরা অ্যাকচুয়ালি এই যে আগামী 2 থেকে 3 মাসের একটা পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি কিভাবে প্রোডাক্টিভ থাকবে, তুমি অ্যাকচুয়ালি কি করবে, মানে কি কাজগুলো করলে তুমি ভালো একটা সময় কাটাতে পারবে। মানে তোমার কাছে কখনো ফিল হবে না যে তোমার টাইমটা খুব বোরিং লাগতেছে, ঠিক আছে? এরকমটা কখনো ফিল হবে না। সো পুরো ভিডিওতে আমি মূলত কয়েকটা স্লাইডে এই কথাগুলাই বলবো। তোমাদের জন্য কিছু গাইডলাইন্স থাকবে, কিছু মোটিভেশনস থাকবে, তারপর তোমাদেরকে আমি এমন কিছু আহ, করতে সাজেস্ট করবো। আমি তোমাকে জোর করবো না যে তোমাকে এটা করতেই হবে। আমি তোমাদেরকে জাস্ট দেখাতে পারি, আমি তোমাদেরকে জাস্ট বলতে পারি যে এই এই কাজগুলো তুমি করতে পারো চাইলে এই কয়েকদিনের মধ্যে, বা এই 2-3 মাসে। যে কাজগুলো তোমার লাইফে তুমি যখন রেজাল্টটা পাবা, বা তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠে যাবা, কলেজে উঠে যাবা, তখন তুমি আহ, অনেক লাইট ফিল করবা। আছে না, অনেক প্রেশার ফিল করা হয়, হঠাৎ হঠাৎ কলেজে উঠলাম, এখন কি করব না করব, তাই না? এই যে একটা প্রেশার, এই প্রেশারটা হয়তোবা তুমি তখন একটু হলেও রিডিউসড করে কলেজে উঠতে পারবা, ঠিক আছে? সো এই যে সময়টা আমরা চাচ্ছি যে তোমরা এই সময়টাকে খুব ভালো মতো কাজে লাগাও, কারণ এখন বর্তমান দুনিয়াটা হচ্ছে এমন একটা দুনিয়া যেখানে অ্যাকচুয়ালি তুমি যত বেশি সময় ওয়েস্ট করবা, বা যত বেশি সময় তুমি এমন কোনো কাজে কাটাবা যে কাজটা অ্যাকচুয়ালি তোমার দরকার নাই করার, বা যে কাজটা আসলে কোনো প্রোডাক্টিভ কোনো আউটপুট বয়ে আনবে না, বা কোনো কল্যাণ বয়ে আনবে না তোমার নিজের জন্য এবং তোমার আশেপাশে মানুষদের জন্য। সো ওই কাজগুলো থেকে মোটামুটি ভাবে আমরা যদি পারি আমাদেরকে বিরত রাখাই বেটার।
বাট এমন কিছু কাজ করা যে কাজগুলো দিয়ে হয়তোবা তুমি নিজেকে নিজে স্যাটিসফাই করতে পারছো, তুমি তোমার ফ্যামিলিকে স্যাটিসফাই করতে পারছো, তোমার আহ, সমাজকে স্যাটিসফাই করতে পারছো। সবকিছু মিলে তুমি এমন কিছু কাজ করতে পারো যে কাজগুলো করলে তোমার নিজের জন্য যেমন ভালো হচ্ছে, তেমনি তোমার পরিবারের জন্য ভালো হচ্ছে, তোমার দেশ জাতি সবার জন্যই ভালো হচ্ছে। সো এই যে 2 থেকে 3 মাস, আমি বলবো না যে তুমি একদমই তোমার ইচ্ছা মতো লাইফ না কাটো, আমি বলবো না যে তুমি একদমই ফোন না চালাও, একদমই তুমি সিরিজ না দেখো, একদমই তুমি গেম না খেলো, একদমই তুমি হ্যাং আউট না করো ফ্রেন্ডদের সাথে, একদমই তুমি ফ্রেন্ডদের বাসায় গিয়ে গল্প আড্ডা গেম খেলা যা যা একটা স্টুডেন্ট এই বয়সে করতে পারে এসএসসি পরীক্ষার পরে এতগুলো ফ্রি টাইম পেয়ে, আমি বলবো না যে তোমরা এগুলো কিচ্ছু করবে না, তোমরা সবই করবা। তোমাদের জন্য ভাই এখন সব অ্যালাউড, বাট কন্ট্রোল, কন্ট্রোল। কারণ এই সময়টাতে দেখা যায় যে পোলাপান ফ্রি সময় পেয়ে, মানে পরীক্ষা শেষ একটা উড়ু উড়ু ভাব থাকে, ফ্যামিলি থেকেও মোটামুটি ছেড়ে দেওয়া হয়ে যাও, তোমরা যা ইচ্ছা তা করো। সো এই সময়টা যেরকমটা পজিটিভলি ইউজ করা যায়, অনেকে এটা নেগেটিভলিও ইউজ করে ফেলে বয়স এবং সময়ের তাড়নায়, ঠিক আছে? সো এই প্রোজ এন্ড কনস গুলো নিয়ে মূলত আলোচনা করব যে এই 2 থেকে 3 মাস অ্যাকচুয়ালি তোমরা কি করতে পারো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যদি একটু দেখি তোমরা অ্যাকচুয়ালি কি করবা তোমাদের এই যে সময়টা, তোমাদের এই যে সময়টা ভাইয়া, এই যে 2 থেকে 3 মাসের টাইম পিরিয়ডটা, এটা খুবই আন্ডার রেটেড একটা সময়, আন্ডার রেটেড, আন্ডার রেটেড। আন্ডার রেটেড আন্ডার রেটেড মানে হচ্ছে যে কিছু গান বা কিছু মুভি দেখবা থাকে যেগুলা ভাইরাল হয় না, ভাইরাল হয় না, মানে এখন দুনিয়াটা তো হচ্ছে ভাইরালের দুনিয়া, তাই না? সো কেউ একটা কোনো কিছু করলে ওইটার সাথে সাথে এমন ভাবে ভাইরাল হচ্ছে, মানে মানে তোমাকে কয়েক, মানে ক্ষণিক সময়ের জন্য, মানে ক্ষণিক সময়ের মধ্যে, কিছু সময়ের মধ্যে তোমাকে পুরো বাংলাদেশের সবাই চিনতেছে। এমনকি যদি তোমার ভালো ভাগ্য হয়, আমি ভালো ভাগ্য বলবো না, আমি খারাপ ভাগ্যই বলবো যে তোমাকে পুরো ইন্টারন্যাশনালি সবাই চিনবে, বাইরের মানুষও তোমাকে চিনতেছে, ঠিক আছে? এটা কিন্তু কখনো ভালো না। সো এই যে কিছু মুভি বা সিরিজ দেখবা যে সেগুলো মানুষজন খুব একটা দেখে নাই, বাট এগুলোর রেটিং অনেক ভালো, বা ভিডিওগুলো হচ্ছে খুবই ভালো কোয়ালিটির, বা স্টোরি অনেক ভালো, বাট দেখা গেছে যে বর্তমান সময়ের যেই মাল মশলার টাইম একটা, তাই না? এখানে তুমি যত বেশি মশালা দিবা তত বেশি স্পাইসি হবে, তো ওই টাইপের মশালা না দেওয়ার কারণে ওই ভিডিও, ওই মুভিগুলা বা সিরিজগুলা বা ওই পার্টিকুলার ব্যক্তি হতে পারে, সে কিন্তু আমাদের ওরকমটাও ফেমাস না, ওরকমটাও কি বলে ফেম না থাকার কারণে ভাইরাল না, এক কথায়, ঠিক আছে? তো তাদেরকে আমরা ওভার রেটেড বলি না, তাদেরকে আমরা আন্ডার রেটেড বলি, যে তারা হিডেন জেম, ঠিক আছে? একটা হিডেন জেম, এই বিষয়টা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হিডেন জেম, ঠিক আছে? এই জিনিসটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হিডেন জেম। দেখবা যে আশেপাশে এরকম অনেক হিডেন জেম আছে, সেগুলো এরকম মুভি সিরিজ গান কিংবা পার্সোনাল মানুষজনও হতে পারে। এরকম কিছু পার্সোনালিটি মানুষজন যারা হিডেন জেম হিসেবে আমরা তাদেরকে পরিচিত দেই আর কি। হুম। তো তোমাদের লাইফের এই যে সময়টা, তোমরা অনেকে হয়তো চিন্তা করতেছো, হ্যাঁ 3 মাস পাইছি, এখন আমাদের একটু ঘোরাফেরা করা উচিত, আমাদের এখন নিজেদের মতো টাইম কাটানো উচিত। অবশ্যই ভাইয়া, বাট এটা একটা আন্ডার রেটেড সময়, মানে এই সময়টা যে যত ভালো কাজে কাজে লাগাবে সে তত বেশি বেনিফিটেড হবে কিছুদিন পরে। এটা তোমরা বিশ্বাস করো আর না করো, এটা ভাইয়াদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি যেখানেই যাও, যেই তোমাকে এখন কথা বলুক তোমার সাথে, সেই তোমাকে একই কথাই বলবে যে এই সময়ের মধ্যে কিছু কাজ করো। আচ্ছা, তো আমরা একটু দেখি তোমরা কি কি কাজ করতে পারো। আমি তোমাদেরকে প্রথম দিন থেকেই বলবো না যে ভাই একদম উল্টায় ফেলো কাজ করে, ঠিক আছে? তোমরা প্রথম 7 দিন রেস্ট নাও। তোমরা এই যে 2টা বছর, হ্যাঁ, ক্লাস 9 এবং 10 পড়াশোনা করলা, অনেক খাটাখাটনি করলা, স্কুল করছো, প্রাইভেট পড়ছো, টিউশন করছো, নিজে নিজে পড়ছো, অনেক প্রেশার গেছে, এক্সাম দিছো, মানে এই প্রেশারটা অনেক বড় একটা প্রেশার, আমরা জানি। সো এই যে একটা প্রেশার বা একটা ধকল তুমি কাটিয়ে উঠলা, সো 2 বছরের একটা ধকল কাটানোর জন্য কিন্তু 2 বছর রেস্ট নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? 2 বছরের এই পুরো ধকলটা কাটানোর জন্য তোমার 7 দিনের একটা রেস্ট এনাফ, বুঝছো? তুমি যদি চাও তোমার 7 দিনের একটা রেস্ট এনাফ। কয় দিনের? তোমার 7 দিনের একটা রেস্ট এনাফ, 7 দিনের জন্য একটা রেস্ট এনাফ। তুমি 7 দিন একটা রেস্ট নিতে পারো, তুমি ধ্যান করতে পারো, মেডিটেশন করতে পারো, তুমি তোমার স্লিপিং সাইকেলটাকে ঠিক করতে পারো। দেখা গেছে পড়াশোনার জন্য আমরা রাত জেগে পড়ি, আমরা দিনে ঘুমাইছি, রাত জেগে পড়ছি, বিভিন্ন রকম টাইমে আমরা বিভিন্নভাবে ঘুমাইছি, আমাদের ঘুমের কোনো ঠিক ঠিকানা ছিল না। তো আমার এখন কি কাজ, যে এই যে সময়টা একটা ফ্রি টাইম যাচ্ছে, কোনো প্রেশার নেই পড়াশোনার, একাডেমিক কোনো প্রেশার নেই, কোনো সমস্যা নেই, এখন তুমি চাইলে তোমার যে স্লিপিং সাইকেলটাকে আছে সেটাকে ঠিক করে ফেলতে পারো, পরিবারকে টাইম দিতে পারো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো, এই সময়টাতে সিরিজ বা মুভি দেখতে পারো, ঠিক
ঠিক আছে? সো সিরিজ এবং মুভি দেখলে যেটা হয় যে তোমার নলেজ এনরিচড হবে। কিছু ভালো ভালো মুভি আছে, ভালো ভালো মুভিগুলো দেখতে পারো, ঠিক আছে? বা তুমি যেই জনরার মুভি পছন্দ করো, তুমি অ্যাকশন মুভি পছন্দ করো, তাহলে তুমি অ্যাকশন মুভি দেখো। তুমি কমেডি মুভি পছন্দ করো, তুমি কমেডি মুভি দেখো। বা তুমি অনেকে আছে যে সিরিয়াল কিলিং, এই জিনিসগুলো ভাল লাগে। যদিও রিয়েল লাইফের সাথে সিরিয়াল কিলিং ব্যাপারটা খুবই নেগেটিভ, বাট অনেকে আছে জাস্ট মুভি দেখার জন্য, এনজয় করার জন্য দেখে, তুমি তাহলে সেটা দেখতে পারো। অনেকে ডিটেকটিভ মুভি দেখতে পছন্দ করে, তুমি সেটা দেখতে পারো, ঠিক আছে? সো এই টাইপের যে মুভি সিরিজগুলো আছে, তুমি কিন্তু চাইলে এগুলোতে টাইম দিতে পারো, কারণ তোমার কাছে ভাল লাগবে। তোমার রিফ্রেশিং পিরিয়ডটাই হচ্ছে এখন অনেক বড় একটা বিষয়, তাই না? আচ্ছা, আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা অনেকে এখন জিম স্টার্ট করতে পারো, জিমে যেতে পারো, ঠিক আছে? অনেকে দেখা গিয়েছে যে আহ, আহ, নিজের শরীর নিয়ে না, বা নিজের বডি ফিটনেস নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে যে আমি কেন শুকিয়ে যাচ্ছি, বা আমি কেন মোটা হচ্ছি। এই বিষয়গুলো তাদের মাথায় অনেক বড় একটা ডিপ্রেশনের কারণ হয়ে থাকে অনেক সময়, যে আমার বডি ফিটনেস সুন্দর না, বা আমাকে মানুষজন এক্সট্রা ভাবে আমার দিকে তাকাচ্ছে না, ঠিক আছে? অনেকের অনেক ধরনের ফ্যাসিনেশন থাকে। তো তোমাদের যাদের এরকম ফ্যাসিনেশন আসে যে না আমাকে আমার এই বডি ফিটনেস ঠিক করতে হবে, আমাকে দেখতে সুন্দর লাগতে হবে, অনেক কিছু থাকে। সো তোমরা চাইলে আবার জিম টিম স্টার্ট করতে পারো। জিমকে অনেকে অনেকভাবে খারাপ ভাবে নেয়, কেন আমি জানি না। বা বিশেষ করে আমাদের প্যারেন্টস সোসাইটিরা জিম জিনিসটাকে একটু অন্যভাবে দেখে, যে না জিম করা দরকার নাই, জিম করে কি হবে, হ্যাঁ জিম করে এরকম মোটা সোটা হয়ে লাভ কি। বাট তুমি বিশ্বাস করো ভাইয়া, জিম শুধুমাত্র কিন্তু একটা মানুষের দৈহিক পরিবর্তনের জন্য করে না। জিম করে হচ্ছে মানুষ, জিম করার মাধ্যমে মানুষ কিন্তু স্ট্রেস ফ্রি হয়, ঠিক আছে? জিম করলে মানুষের কিন্তু যে স্ট্রেস থাকে না, এই স্ট্রেসটা কিন্তু রিলিজ হয়, ঠিক আছে? জিম করলে মানুষের স্ট্রেস রিলিজ হয়, মানুষের মন ভালো থাকে, ঠিক আছে? মানুষের মন ভালো থাকে। তারপরে কোন একটা ডিসিশন তুমি যখন মেক করতে যাবা, তুমি ডিসিশন যে মেক করবা, ওই ডিসিশনটা তুমি মেক করে ফেলবে। একটা কথা আছে না যে আমরা সিদ্ধান্ত নিব কি নিব না, একটা হেজিটেশনের মধ্যে থাকা, এই জিম জিনিসটা হচ্ছে ওই হেজিটেশন গুলো দূর করে দেয়। এগুলো হচ্ছে বায়োলজিক্যালি প্রুভেন, ঠিক আছে? সো অনেক বিষয়াদি আছে, তোমরা জিম চাইলে স্টার্ট করতে পারো। তারপর তুমি তোমার স্কিলের দিকে অনেক বেশি ফোকাস করতে পারো। তোমার যে স্কিল আছে, স্কিলে তুমি ফোকাস করতে পারো কিভাবে? তুমি ইংলিশ ইংলিশ বলতে পারো। ইংলিশে কথা বলা বা কমিউনিকেশন স্কিল, যেটা বাংলা ইংলিশ যাই হোক না কেন, ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো আমরা বাংলাদেশে থাকি, আমাদের মাতৃভাষা বাংলা, ইংলিশ নিয়ে কেন তো কথা বলতে হবে? বাট ভাইয়া তুমি বিশ্বাস করো, পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমাদের সোসাইটি পার্সপেক্টিভ বা আমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল যে পার্সপেক্টিভ থেকেই বলি না কেন, বাংলাদেশে মাতৃভাষা বাংলা হলেও বাংলাদেশে অনেকাংশে কিন্তু ইংলিশ যে ভাষাটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে বাংলা থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় ইংলিশকে। এবং কিছু কিছু ক্ষেত্রে বলতে গেলে যখন তুমি বিভিন্ন জব ফিল্ডের জন্য অ্যাপ্রোচ করবে, এখন তো তোমরা অনেক ছোট, তোমরা যখন কলেজে উঠবা, কলেজ শেষ করে ভার্সিটিতে যাবা, ঠিক আছে? তখন আস্তে আস্তে জবের দিকে তোমরা কি বলে, জবের দিকে তোমরা ফেস করা শুরু করবা জবগুলা। তারপর বিজনেস করতে গেলে তোমরা যদি ইন্টারন্যাশনাল বিজনেস করো, যাই করো না কেন, দেখবা যে সেখানে একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার হচ্ছে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের ইংলিশ, ঠিক আছে? তো তখন তুমি যদি ইংলিশে প্রপার স্কিলফুল না হও, বা তোমার স্পোকেন ইংলিশটা যদি অত মানে কি বলে ডেভেলপড না থাকে বা বিল্ড না থাকে, তাহলে কিন্তু অনেকাংশেই সমস্যা হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে বিভিন্ন চাকরির যে ইন্টারভিউগুলো থাকে, সেই চাকরি ইন্টারভিউগুলোতে দেখবা যে ইংলিশে ইন্টারভিউ করে, ঠিক আছে? আমি নিজে একটা চাকরি করি বা জব করি, তো আমার যেই জব ফিল্ড সেখানে কিন্তু পুরোপুরি ইংলিশ রিলেটেড, ঠিক আছে? ইউএস এর একটা কোম্পানিতে আমি জব করছি, তো সেখানে তো আমি বাংলা ভাষায় কথা বলে লাভ নাই। সো ইন্টারভিউ থেকে শুরু করে ডেইলি লাইফে যত কমিউনিকেশন বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে ইংলিশে হ্যান্ডেল করতে হয়। সো ইংলিশ স্পিকিং ইজ আ মাস্ট, ঠিক আছে? তুমি ইংলিশ যত ভালো জানবা, তোমার জব ফিল্ড তত কিন্তু, বা তোমার জব অপরচুনিটি কিন্তু তত বেশি আপরাইজ হবে। তত ভালো জব বা তত ভালো স্যালারির জব, যাই বলো না কেন ভাইয়া, ইংলিশটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তোবা এখন ইংলিশে কথা বলতেছো না, বা তোমার কাছে মনে হচ্ছে যে ইংলিশটা শিখবো শিখবো, কিছুদিন পর শিখবো, কিছুদিন করতে করতে আসলে আর শেখা হয় না। তো তুমি যেটা করতে পারো, 15 মিনিট ইংরেজিতে কথা বলবা। কার সাথে কথা বলবা? তোমার বাসায় তোমার বাবা মা আছে, ভাই বোন আছে, নানু দাদু, বা যাই হোক না কেন, তোমার ফ্রেন্ড থাকতে পারে বাইরে। তো ফ্রেন্ডদের সাথে মিলে তুমি এরকম 15 মিনিট 20 মিনিট ইংরেজিতে কথা বলতে পারো, যে কি করলা সারাদিন, আজকে সারাদিন কি হয়েছে না হয়েছে, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কোনো কাহিনী হয়েছে কি হয় নাই, প্রত্যেকটা জিনিস তোমরা চাইলে ইংলিশে
কি করতে পারো, কমিউনিকেট করতে পারো একজন একজনের সাথে, ঠিক আছে। তারপরে যখন মুভি সিরিজ দেখবে অবশ্যই সাবটাইটেল দিয়ে দেখা ট্রাই করবা। সাবটাইটেল দিয়ে দেখলে কি হয়, ওই ওরা যে অ্যাকসেন্টে কথা বলে সেই অ্যাকসেন্টে হয়তো বা তুমি নাও বুঝতে পারো। ব্রিটিশ কিংবা আমেরিকান যাই অ্যাকসেন্টে তারা কথা বলুক না কেন, সেই অ্যাকসেন্টটা তুমি যেহেতু বুঝতেছো না ঠিকঠাক মতো প্রথম দিকে, এই জন্য তোমার সাবটাইটেল দিয়ে দেখা উচিত। সাবটাইটেল দিয়ে দেখলে কি হয়, তুমি এই জিনিসটা পড়তে পারতেছো, বুঝতে পারতেছো, এটা তোমার পরবর্তীতে স্পিকিং এ হেল্প করবে, ঠিক আছে। তো সাবটাইটেল দিয়ে দেখো। তারপরে ইংরেজি পেপার পড়ো। পেপার মানে পত্রিকা আর কি, মানে নিউজ পেপার। নিউজ পেপার পড়তে পারো, সেটা অনলাইনে হতে পারে, বাসায় তুমি ইংলিশ নিউজ পেপার রাখতে পারো, ঠিক আছে। ডেইলি স্টার, তারপর আর কি কি আছে আমি জানি না, আমি পড়ি না যদিও, বাট তারপর আমি তোমাকে সাজেস্ট করতেছি, ঠিক আছে। আগে পড়তাম, এখন পড়ি না, হ্যাঁ। তারপরে বিভিন্ন ইংলিশ চ্যানেল আছে, তাই না? বিবিসি নিউজ আছে, বিবিসি নিউজ আছে, আল জাজিরা আছে, আল জাজিরা, আল জাজিরা বানান কি, আল জাজিরা আছে। তো এই যে নিউজ চ্যানেলগুলো, এখানে কিন্তু সবসময় ইংলিশে নিউজ করতে থাকে ওরা, যেই নিউজই হোক, বাংলাদেশের নিউজ হোক আর সৌদি আরবের নিউজ হোক বা আমেরিকার নিউজ হোক, তারা সবসময় সেগুলো ইংলিশে করে, হ্যাঁ। নতুন ভোকাবুলারি শিখো। এই ভোকাবুলারি শেখার বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানে এটা বলা হয় যে ইংলিশে কথাবার্তা বলতে গেলে ভোকাবুলারির কোনো আহ, কি বলে, ভোকাবুলারির গুরুত্ব অপরিসীম। আমরা তো সবাই জাতীয় একটা লাইন জানি, গুরুত্ব অপরিসীম। সো ভোকাবুলারির গুরুত্ব হচ্ছে অপরিসীম। তুমি একটা কথা বলতে যাবা, তুমি তখন দেখবা যে এই শব্দটার ইংলিশ মিনিং তোমার মাথায় আসতেছে না, এই যে একটা আটকায় গেল না, তখন তুমি কি করবা, সাথে সাথে ডিকশনারির বাধ্য, সাথে সাথে তুমি গুগলে যাবা, গুগলে গিয়ে বা চ্যাট জিপিটি কে গিয়ে তুমি জিজ্ঞেস করবা যে এটার ইংলিশ অর্থ কি। তো সাথে সাথে তুমি হচ্ছে ওইটার মিনিংটা বা ভোকাবুলারিটা কিন্তু জেনে গেলা। এরপর থেকে যখনই তুমি কথাটা বলবা, তখন কিন্তু তুমি ওই ভোকাবুলারি ইউজ করে কথাবার্তা বলতে পারবা। এরকম ভাবে তুমি যদি ডেইলি 15 থেকে 20 মিনিট কথা বলো, তুমি দেখবে যে 15 থেকে 20টা নতুন নতুন ওয়ার্ড তোমার শেখা হচ্ছে, ঠিক আছে। 15 থেকে 20, অ্যাটলিস্ট 10টা তো শিখবাই ভাইয়া, অ্যাটলিস্ট 10টা তো তুমি শিখবাই নতুন নতুন ওয়ার্ড, ঠিক আছে। সেগুলো কিন্তু অনেক ভালো। তারপর দেখো, এই ইংলিশ কোথায় কোথায় কাজে লাগবে, ফিউচার অ্যাডমিশন, ভাইভা, ফ্রিল্যান্সিং এ কাজে আসবে, ঠিক আছে। ফিউচার অ্যাডমিশন, যেখানে যদি তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাও, অনেকে আছে যে বিদেশে গিয়ে পড়াশোনা করবো, আমি এসএসসি দিয়ে দিয়েছি, আমি এখন ইন্টারমিডিয়েট বা ব্যাচ, এইচএসসি যেটা, এইচএসসি অনেকে বাইরে গিয়ে পড়ে, ম্যাক্সিমাম বাংলাদেশেই থাকে, বাট অনেকে দেখবা অনার্স করতে চলে যায় আর কি, মানে ব্যাচেলার্স ডিগ্রি যেটা, সেটার জন্য অনেকে বিদেশে চলে যায়। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডমিশন। অ্যাডমিশন গেলে তোমাকে এমবাসি ফেস করতে হবে, তোমাকে ভিসার যেই ভাইবা বা তোমাকে যে ভিসা দিবে আর কি, ওইটা একটা ভাইবা হয়, ভাইবা ফেস করতে হবে, তখন কিন্তু সবকিছু ইংলিশেই কথা বলতে হবে তোমাকে, তখন কিন্তু ইংলিশটা দরকার হচ্ছে। চাকরির ভাইবা, যে কোনো ভাইবাতে দেখবে যে ইংলিশ লাগে। তারপরে ফ্রিল্যান্সিং, তুমি বাসায় বসে বসে ইনকাম করবা, তুমি বাসায় বসে বসে কার সাথে ইনকাম করবে, অবশ্যই বাইরের দেশের সাথে। তো বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে তুমি কমিউনিকেট করবে কিভাবে, ইংলিশের মাধ্যমে। সো ইংলিশ ইজ আ মাস্ট। তুমি কিন্তু চাইলে তোমার এই স্কিলটা খুব ভালো মতো এখন ইমপ্রুভ করে নিতে পারো 3 মাসে, ঠিক আছে। তো ইংলিশ নিয়ে কথাবার্তা গেল। ইনকাম সোর্স বানানোর দিকে এগোতে পারো। মানে ইনকাম সোর্স মানে এমন বোঝাতে চাচ্ছি না যে তুমি এখনই চাকরি করা শুরু করো, এটা আমি কখনোই বলবো না, ঠিক আছে। তো তুমি ইনকাম সোর্স বানানোর দিকে আগাতে পারো। একটা ইনকাম সোর্স বানানোর আগে তোমাকে অ্যাকচুয়ালি অনেক ধরনের স্কিল নিজেকে বানাইতে হবে, নিজের মধ্যে গ্রো আপ করতে হবে। অনেকগুলা স্কিলস, অনেকগুলা না, মানে কিছু কিছু স্কিলস, বেসিক স্কিল, সেটা সবারই দরকার হয়, আর আর দুই একটা থাকে মাস্টার স্কিল আর কি, ঠিক আছে। তো এরকম কিছু স্কিল তুমি এখন থেকে যদি গেইন করা শুরু করো বা নিজের মধ্যে কি বলে গ্রো আপ করা শুরু করো, তাহলে একটা সময় গিয়ে তুমি পরে দেখবা যে তুমি আসলে ভালোই নলেজ রাখো বিভিন্ন সাইড নিয়ে, এবং এই বিষয়গুলো তোমার পরবর্তীতে জব ফিল্ডে গিয়ে কিংবা তোমার বিজনেস ফিল্ডে গিয়ে তোমাকে কিন্তু হেল্প করবে। তো কি কি আছে, যেমন মনে করো ক্যানভা ডিজাইন, ঠিক আছে। ক্যানভা ডিজাইন, ক্যানভা হচ্ছে একটা অ্যাপ, ওটা দিয়ে ডিজাইন করা যায়, যে কোনো ধরনের ডিজাইন করা যায়। ভিডিও এডিটিং, ঠিক আছে, এটা অনেক ডিমান্ডেবল, হ্যাঁ। ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, এই দুটো খুবই ডিমান্ডেবল। তারপর কোডিং, ঠিক আছে। কোডিংটা সবাই পারে না, এটার যে কত বড় ডিমান্ড এটা তুমি আসলে কল্পনা করতে পারবো না, ঠিক আছে। এই যে এত এত ওয়েবসাইট দেখো, এত এত ওয়েবসাইট দেখো, সবকিছু হচ্ছে কোডিং করে তৈরি করা আর কি, কোড করে তৈরি করা, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সেল, মাইক্রোসফট এক্সেল, যেটা এক্সেল শিটে কাজ করতে পারো, অনেক বড় একটা স্কিল, এটা সবাই পারে না। আর মানুষজন মনে করে যে এক্সেল একটা শিট, এখানে জাস্ট কয়েকটা সেলের মধ্যে জাস্ট টাইপিং করে বসাবো, এখানে কি বা আছে। আর তুমি যখন অ্যাকচুয়ালি এক্সেলে ঢুকবা, তখন তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে এই এক্সেলের যে বিষয়টা, এটা যে কত বড় ব্রড একটা জায়গা, কত বড় ব্রড একটা জায়গা। তুমি তখন এই যে এক্সেলের ইন্টারফেস দেখলে বুঝবা যে এক্সেল দিয়ে আসলে কত কাজ করা যায়, বহুত কাজ করা যায় এক্সেল দিয়ে ভাইয়া, তুমি ইউ ক্যান ইভেন ইমাজিন
যে এক্সেল দিয়ে অ্যাকচুয়ালি কত কাজ করা যায়। হ্যাঁ, তারপরে স্লাইড মেকিং, এই যে আমি এই যে পড়াচ্ছি এটা কিন্তু একটা স্লাইডেই পড়াচ্ছি আলটিমেটলি। তো স্লাইড মেকিং এটা একটা স্কিল। স্লাইড মেকিং স্কিলটা বেসিক্যালি কাজ করে হচ্ছে বিভিন্ন কর্পোরেট ফিল্ডে, টিচিং ফিল্ডে, এইসব জায়গায় হচ্ছে আমাদের স্লাইড মেকিং ফিল্ডটা অনেক ভালো কাজ করে। হ্যাঁ, অনেক স্লাইড মেক করতে হয়, কোয়েশ্চেন মেক করতে হয়, এটা সেটা অনেক কিছু আছে, তাই না? তো এই বিষয়টা হচ্ছে স্লাইড মেক। আমি তোমাদেরকে দেখা দেবো এই যে আমি যখন তোমাদেরকে এই পুরো বিষয়টা প্রেজেন্ট করতেছি, এখানে আমার কি কি স্কিল দরকার হয়েছে বলো তো? এখানে আমার স্পেশালি দরকার হয়েছে ক্যানভা ডিজাইনটা দরকার হয়েছে, তারপরে তারপরে হচ্ছে আমার স্লাইড মেকিংটা দরকার হয়েছে, ফাস্ট টাইপিংটা দরকার হয়েছে, কন্টেন্ট ক্রিয়েশনটা দরকার হয়েছে। আমি জাস্ট একটা স্লাইড বানিয়ে তোমাদেরকে একটা জিনিস পড়াচ্ছি বা বোঝাচ্ছি, যাই করি না কেন, এটার জন্য দেখো আমার এই জায়গার মধ্যে কিন্তু 4টা স্কিল দরকার হয়েছে। ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে স্লাইড মেকিং, ফাস্ট টাইপিং, কন্টেন্ট ক্রিয়েশন। দেখছো 5টা জিনিস দরকার হয়েছে, ভিডিও এডিটিং তো করতে হয়, 5টা জিনিস দরকার হয়েছে। তাহলে এগুলো হচ্ছে কিছু বেসিক আইডিয়া বা বেসিক স্কিল যেটা তোমাদের সবারই দরকার হবে। বাট আমি আবার এখনো কোনোটার উপর কিন্তু মাস্টার না, মানে আমি এগুলো কোনোটার উপর এখনো নিজেকে মাস্টার দাবি করতে পারি না, কারণ আমি এখনো এই কোনোটার একটাও খুব ভালো মতো পারি না। বাট যতটুকু পারি বেসিক ডিজাইন থেকে পারি আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে, তারপরে ইউটিউবিং শুরু করতে পারো, বা ইউটিউব কিভাবে ইউজ করে, ইউটিউবের বিভিন্ন ধরনের কি বলে, ইউটিউবে যখন তুমি একটা ভিডিও আপলোড করবা, ইউটিউব অ্যাকচুয়ালি কিভাবে রান হয়, ইউটিউবের মধ্যে তুমি যখন বিভিন্ন জিনিস, তোমার একটা চ্যানেল থাকবে তাই না, এই চ্যানেলটাকে তুমি কিভাবে গ্রো আপ করবা, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাড রান কিভাবে করা যায়, হ্যাঁ, ইউটিউবে তুমি কিভাবে অ্যাড রান করবা, ইউটিউব মনিটাইজেশন কিভাবে আসে, ঠিক আছে, তারপরে ট্যাগস কি, হ্যাঁ, কিওয়ার্ডস কি, এই যে বিষয়গুলা তুমি চাইলে যে ইউটিউব যখন ইউজ করা শুরু করবা, বা ইউটিউবে তুমি যখন কন্টেন্ট বানানো শুরু করবা, তখন তোমার এই বিষয়গুলো আস্তে আস্তে আসতে থাকবে। সো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে তুমি কি একটা ওয়ান কাইন্ড অফ স্কিল, যেগুলো সবাই জানে না, বাট তুমি এগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারো, যেগুলো তোমার পরবর্তীতে যখন তুমি ফ্রি টাইম পাবা, বা তুমি যদি এইসব ফিল্ডে ভালো করো, দেখবা যে তুমি এখানে কাজ করতেছো। সো এই যে ইউটিউব ইউজিং, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। ইউটিউবিং করা, বা ইউটিউবার আছে না বাংলাদেশে অনেক, তো যেমন মিস্টার বিস্ট 1 নাম্বার ইউটিউবার, লক্ষ কোটি টাকা কামায়। হ্যাঁ, তো এরকম করে বাংলাদেশে ইউটিউব থেকে কিন্তু মানুষজন অনেক টাকা কামাচ্ছে। সো ইউটিউব কিন্তু একটা সাইড ইনকাম তোমার হতে পারে। তো তুমি কিন্তু এইভাবে কি আমাদের ইনকামের দিকে ঝুঁকতে পারো, ঠিক আছে, আস্তে আস্তে। এরপরে দেখো 6 থেকে 7 ঘন্টা স্ক্রল না করে কোনো কিছু ক্রিয়েট করো, মানে এখানে আমরা ক্রিয়েশনের কথা বলতেছি আর কি। মানে তুমি সারাদিন বাসায় বসে বসে খালি স্ক্রলই করে যাবা, তুমি ইনস্টাগ্রাম চালাবা, তুমি ফেসবুক চালাবা, তুমি চ্যাট করবা, তুমি টিকটক চালাও, তুমি ডিসকর্ডে গেম খেলো মানুষদের সাথে, তুমি যাই করো না কেন, এগুলা তো সারাদিন তুমি করতে পারবে না। তাহলে তুমি যেই টাইমটুকু কিছু করবা না, ওই টাইমটুকুতে তুমি চাইলে এই যে কিছু ক্রিয়েট করতে পারো। এন্ড কি ক্রিয়েট করবো তুমি, অ্যাকচুয়ালি তোমার স্পেশালিটি কোথায়, বা তুমি অ্যাকচুয়ালি কি পারো, এই জিনিসগুলো তুমি নিজেকে একটু জিজ্ঞাসা করো, ঠিক আছে? তুমি কি ভালো পড়াশোনা পারো, তাহলে তুমি হচ্ছে স্টাডি কন্টেন্ট দিতে পারো ইউটিউবে, ফেসবুকে, তারপর ইনস্টাগ্রামে, টিকটকে পড়াশোনা কন্টেন্ট দিতে পারো। হ্যাঁ, তারপর তুমি ফটোগ্রাফি করতে পারো, তুমি কন্টেন্ট দিলা, তুমি ফটোগ্রাফি করতে পারো। অনেকে দেখবা যে খুব ভালো ছবি তুলতে পারে, তো তাদের কাছে যদি ভালো ফোন থাকে বা যাই থাকুক না কেন, তারা কিন্তু ওগুলা দিয়ে দেখো যে মোটামুটি ফটোগ্রাফি করে, এটা তাদের ওয়ান কাইন্ড অফ পেশা থাকে, ঠিক আছে? পেশা বলতেছি, প্যাশন থাকে। তারপরে এআই লার্নিং, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এই মুহূর্তে যত বেশি এআই ইউজ করতে পারবা, বা যত বেশি তুমি এআই কে ইউজ করে কাজ করতে পারবা ইন রিয়েল লাইফে, তোমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইউজ করার যে স্কিল, এটা তোমাকে যে কত বড় লেভেলের সুফল বয়ে আনবে তোমার জন্য, তুমি সেটা ভাবতেই পারতেছো না। এআই ইউজ করার ক্ষেত্রে বা এআই লার্নিং এর ক্ষেত্রে তুমি একটা কাজ ভালো মতো করতে পারো, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যেটা সবাই পারে না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে একটা কোর্স বা এই টাইপের একটা ফিল্ড আছে, যেটা প্রম্পট লেখা। আমরা কিন্তু সবাই চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, গ্রক, ক্লড যা আছে আমাদের এআই, সবগুলাকে প্রম্পট দেওয়ার মাধ্যমে কোনো একটা কিছু আমাদেরকে তৈরি করে দিতে পারি। এখন তুমি যদি প্রম্পট প্রপারলি লিখতে না পারো, তাহলে কিন্তু তোমার আউটপুটটা প্রপারলি আসবে না, তাই না? একটা ডিজাইন মনে করো, আমি যদি এই ডিজাইনটা এখন চ্যাট জিপিটি দিয়ে বানাইতে যাই, তাহলে আমাকে এমন ভাবে প্রম্পটটা সাজাইতে হবে যাতে করে সে আমাকে এরকম একটা ডিজাইন দিতে পারে। হ্যাঁ, ওই প্রম্পটের মধ্যে এই কাঠের যে একটা স্ট্রাকচার, এটা থাকতে হবে, কাঠের স্ট্রাকচারের মধ্যে স্কিল, নলেজ, ডিসিপ্লিন, সাকসেস এইসব লেখা থাকতে হবে। তারপরে এখানে একটা সূর্য, রাস্তা,
হ্যাঁ, এখানে একজন ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, তারপরে এই যে আমার এখানে কোন ফন্টের কালার কি, ব্যাকগ্রাউন্ডে কিরকম ব্রাশ ইউজ করবো, সবকিছু হচ্ছে আমাকে একদম ইন ডিটেলসে বলতে হবে। ইন ডিটেলসে বললে তারপর দেখা গেছে সে আমার জন্য একটা ভালো ডিজাইন বানিয়ে দিতে পারতেছে। সো এই পুরো বিষয়টা কিন্তু আমি এআই দিয়ে করতেছি, এবং এআইটা আমি কিভাবে ইউজ করলাম, এই যে প্রম্পটের মাধ্যমে করলাম। সো প্রম্পট লেখার বিষয়টা কিন্তু ভালো মতো জানতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যেটা সবাই কিন্তু পারে না। তারপর আরেকটা বিশেষ ওয়েবসাইট আছে, বিশেষ ওয়েবসাইটের নাম হচ্ছে প্রম্পট বেস। কি আছে বলো তো ভাইয়া? প্রম্পট বেস নামক একটা ওয়েবসাইট আছে। ওই প্রম্পট বেস ওয়েবসাইটে সবাই হচ্ছে কি তাদের প্রম্পট গুলা সার্ভ করে, মানে প্রম্পট লিখে সেভ করে রাখে, তারপরে অ্যানোনিমাস মানুষজন এসে ওই প্রম্পট গুলা সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে তারা ইউজ করে। সো প্রম্পট গুলা বিক্রি হয়। প্রম্পট গুলা কিন্তু বিক্রি হয়। সো তুমি যদি ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং পড়ে প্রম্পট বানাইতে পারো, তাহলে তুমি কিন্তু এরকম ওয়েবসাইট গুলোতে গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে প্রম্পট বিক্রি করতে পারো, নিজের প্রম্পট নিজে বিক্রি করবা, ঠিক আছে? তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার টাকা উপার্জনের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, প্রম্পট বেস, এই যে এটা আমার কোনো ওয়েবসাইট না, আমি এটা কোনো মার্কেটিংও করতেছি না, বাট আমি একটা পোস্টে পড়ছিলাম, দেখে তোমাদেরকে জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম। তারপরে দেখো রোবট মেকিং, অনেকে দেখবে যে রোবট বা এই যে মেশিন লার্নিং, এই বিষয়গুলো কিন্তু অনেকে পছন্দ করে। হ্যাঁ, কি লার্নিং? মেশিন লার্নিং। রোবট কিন্তু ওয়ান কাইন্ড অফ মেশিন, তাই না? সো মেশিনটাকে তুমি কিভাবে স্টাডি করে তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করবা, একটা রোবট কিভাবে হাঁটবে, একটা রোবট কিভাবে অ্যাকশন নিবে বিভিন্ন রিয়াকশনের পারপাসে, এই বিষয়গুলো হচ্ছে আমরা রোবট মেকিং এর মাধ্যমে কিন্তু করতে পারি। সো অনেকের দেখবা রোবট নিয়ে প্যাশন থাকে, রোবট নিয়ে অনেক ইচ্ছা আগ্রহ থাকে, তারা চাইলে রোবট বানাতে পারো, ঠিক আছে? অনেকে দেখবা যে ইদানিং কালে গাড়ি বানায়, হ্যাঁ, কার বানায়। কি কার বানায়? ওই যে রেসিং কার বলতে পারো না, রেসিং কার বানাচ্ছে, অনেকে রেসিং কার বানায়, অনেকে হেলিকপ্টার বানায়, ঠিক আছে? এরকম অনেকে অনেক ধরনের জিনিসপত্র কিন্তু বানাচ্ছে। এগুলো তোমরা চাইলে কিন্তু নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারো, বা কিভাবে বানায় রিসার্চ করে শুরু করতে পারো। তারপরে এডুকেশনাল শর্টস বানাতে পারো, ইনস্টাগ্রাম টিকটকে দিয়ে বা ফেসবুক দিয়ে স্টোরি রাইটিং, গল্প টল্প লেখা, যে তুমি তোমার জীবনে এত সময় যে পার করলাম, মোটামুটি 18-19 বছর তো পার করলা, এই 18-19 বছর বয়সে এসে তুমি অ্যাকচুয়ালি জীবনে কি কি করেছো, কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, কি হয়েছে না হয়েছে, বা তুমি তোমার ইমাজিনেশন থেকেও কিন্তু মিথ্যা গল্প লিখতে পারো চাইলে। হ্যাঁ, সো এই বিষয়গুলোকে হচ্ছে স্টোরি রাইটিং বলে। তারপরে ভিডিও মেকিং, আমরা যে কথাটা বারবার বলতেছি, ভিডিও এডিটর করা। একটা থাকে ভিডিও এডিটর, এডিট করে, একজন থাকে এডিট করা, একজন হচ্ছে ভিডিও নিজে করে। তার মানে ফটোগ্রাফির সাথে ভিডিও মেকিং যে বিষয়টা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কানেক্টেড। একজন ছবি তুলতেছে, একজন হচ্ছে জাস্ট ভিডিও করতেছে। সো ভিডিওগ্রাফির উপর তুমি অনেক বেশি জোর দিতে পারো। তারপরে ওয়েব ডেভেলপিং, তুমি যে ওয়েবসাইটে যেইটার কথাই বলো না কেন, যে প্রম্পট বেস ওয়েবসাইট, এটা তো একটা ওয়েবসাইট, এটা তো বানানো লাগছে, ওটা বানাইছে কি দিয়ে? যে ওয়েব ডেভেলপিং দিয়ে সেটা হচ্ছে বানাইছে। ওয়েব ডেভেলপিং মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোড করা আর কি। এটা হচ্ছে গিয়ে কোডিং, হ্যাঁ, তারপর প্রোগ্রামিং, এই বিষয়গুলোর সাথে কানেক্টেড আর কি, কোডিং প্রোগ্রামিং। সো এই কাজগুলো হচ্ছে গিয়ে তোমরা করতে পারো, বুঝছো? তাহলে 6-7 ঘন্টা স্ক্রল না করো, স্ক্রল তুমি করবা, তুমি 1-1.5 ঘন্টা স্ক্রল করো, কিছুক্ষণ পর পর করো, বাট মাঝে মাঝে তোমরা স্ক্রল করে ম্যাক্সিমাম টাইম তোমরা এই যে জিনিসগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো, যার যেটা পছন্দ, যে যেটাতে ইন্টারেস্টেড ফিল করো। প্রত্যেকটা ফিল্ডেরই কিন্তু দাম আছে। হ্যাঁ, তারপর আমরা তোমাকে একটা বডি রুটিন দিতে চাচ্ছি, যে তুমি নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। নিজের শরীর বা নিজের সুস্থতাই যদি না থাকে, তাহলে তুমি যত যাই করো না কেন ভাইয়া, কোনো কিছুতেই কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, তোমার ওই যে সুস্থ দেহে সুন্দর মন একটা কথা আছে না, সুস্থ দেহে সুন্দর মন একটা কথা আছে। তাই সুস্থ দেহে সুন্দর মনের যে বিষয়টা, এটা কিন্তু অনেক বড় একটা নেয়ামত। সুস্থ দেহ সুন্দর মনের অনেক বড় একটা আল্লাহ তাআলা দেওয়া নেয়ামত। তো এই নিয়ামতটাকে ভাইয়া কাজে লাগাতে হবে। তাহলে এই নিয়ামতটা তোমরা কিভাবে পাবা? তোমরা ওই যে জিম শুরু করতে পারো, জিমে গিয়ে যা করার করবা, ঠিক আছে? আমি জিম করি না, এই জন্য আমার এক্সপিরিয়েন্স নাই খুব একটা, বাট আমি যাদেরকে জিম করতে দেখছি, আমি তাদেরকে দেখছি তারা সবসময় অনেক বেশি উৎফুল্ল থাকে, তাদের মন সবসময় অনেক ভালো থাকে, তারা সবসময় হাসি খুশি থাকে, তাদের লাইফে স্ট্রেস কম, তারা দেখবা যে অনেক ভালো খাওয়া দাওয়া করতে পারতেছে, তাদের কোনো বিষয় নিয়ে কোনো প্যারা নেই, এক কথা, ঠিক আছে? তারা অলওয়েজ চিল। তাহলে জিম করতে পারো, কারণ জিম গাইজ আর চিল, ঠিক আছে? জিম গাইজ আর সো মাচ চিল, ওকে? তো জিম স্টার্ট করতে পারো, মর্নিং ওয়াক, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতে যেতে পারো ফ্রেন্ডের সাথে বা নিজে একা একাই, ঠিক আছে? দৌড়াইতে পারো, পুশ আপ দিতে পারো, সিট আপ দিতে পারো, প্ল্যাঙ্ক দিতে পারো, সাইক্লিং করতে পারো, স্পোর্টস করতে পারো, ঠিক আছে? যেই খেলা তোমার খেলতে ভালো লাগে তোমরা এগুলো কিন্তু চাইলে করতে পারো। অনেকে ঘরের মধ্যে অলস বসে থাকে, মোবাইল চালায় বসে বসে, এইগুলো না করে ভাইয়া তোমরা সকালে ঘুম থেকে উঠে
এই কাজগুলো করতে পারো, মর্নিং ওয়ার্ক করতে পারো, দৌড়াইতে পারো কিছুক্ষণ, ঠিক আছে। তারপরে পুশ আপ সিট আপ দিতে পারো। পুশ আপ সিট আপস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা যারা ইন্টারমিডিয়েট দেওয়ার পরে যদি কারো ইচ্ছা থাকে যে ডিফেন্সের দিকে মুভ করবা, ডিফেন্সের দিকে মুভ করবা, ঠিক আছে, মানে আর্মি নেভি, কোথায় কোথায় যাবা বলো তো? আর্মিতে যেতে পারো, অনেকে অনেকে নেভিতে যেতে পারো, অনেকে এয়ার ফোর্সে যেতে পারো, ঠিক আছে। যে যেই ফোর্সে যাও, অনেকে পুলিশে যেতে পারো, যে যেই দিকে যাও না কেন, তোমাদের সবার জন্য কিন্তু ফিল্ড অ্যাক্টিভিটিস বা নিজের যে শারীরিক কাঠামোগত যে কি বলে, শারীরিক কাঠামোগত যে উন্নতি, সেটা কিন্তু তোমাদের নিজেদেরকে আনতে হবে। এবং সেজন্য কিন্তু তোমার এই যে বলো কি, রানিং, দৌড়ানো অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। এই ডিফেন্সে কিন্তু দৌড়ানো অনেক বড় একটা জিনিস। তারপরে পুশ আপ পারা, পুশ আপ দিতে পারা আর কি, ঠিক আছে। পুশ আপ দিতে পারা, অ্যাটলিস্ট 20-30টা পুশ আপ দিতে পারা একটানা। তারপরে সিট আপ, সিট আপ, সিট আপ মানে বুঝো এই যে এরকম এরকম করে উঠা, ঠিক আছে, এটা এই জিনিসটাকে সিট আপ বলে, শুয়ে শুয়ে আর কি। তারপরে প্ল্যাঙ্ক মানে হচ্ছে এভাবে, মানে বডি মাথাতে, বডি হচ্ছে মাটিতে টাচ না করে পা এবং দুই হাতের একটুক দিয়ে জাস্ট এরকম ভর দিয়ে থাকা, এই জিনিসটাকে প্ল্যাঙ্ক বলে। এবং এটা খুব ভালো একটা এক্সারসাইজ তোমাদের অ্যাবস এর জন্য, অ্যাবডোমেনের জন্য, ঠিক আছে। তারপরে সাইকেল চালাইতে পারো, যারা সাইকেল চালানো শিখো নাই আজ পর্যন্ত, তারা সাইকেল চালানো শিখতে পারো, ঠিক আছে। তারপর অনেকে খেলাধুলা করতে পারো, যার খেলাধুলা যেটা ভালো লাগে, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল সবগুলাই ভালো, ঠিক আছে। যার যেটা করতে ইচ্ছা করে তোমরা সেটা করতে পারবা, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে সুইমিং, ঠিক আছে। তোমাদেরকে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে সুইমিং, ভাইয়া, সাঁতার কাটা, ঠিক আছে। এই সাঁতার কাটাটা অনেকে পারে না, এই সাঁতার কাটার বিষয়টা অনেকে কিন্তু পারে না। তোমরা দেখবা যে এই যে তোমরা ছুটি কাটাবা, এই ছুটির মধ্যে কিন্তু তোমরা অনেকেই দেখবা যে ট্যুরে যাবা। কই যাবা ভাইয়া? ট্যুরে যাবা, ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে যাবা। ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে কই যাবা? ফ্রেন্ডদেরকে ঘুরতে সিলেটে যাবা, ফ্রেন্ডদেরকে ঘুরতে সীতাকুণ্ড যাবা, ঠিক আছে, সীতাকুণ্ড যাবা। তোমরা অনেকে বান্দরবান যাবা, বান্দরবান যাবা, তোমরা অনেকে কই যাবা? তোমরা অনেকে বান্দরবান যাবা। তোমরা অনেকে কাপ্তাই যাবা, মানে কাপ্তাই লেকে যাবা, হ্যাঁ, কাপ্তাই লেকে যাবা। তোমরা অনেক এমন এমন জায়গায় যাবা যেখানে হচ্ছে কি পানি আছে। তোমরা অনেকে কক্সবাজারে যাবা, তোমরা অনেকে কক্সবাজারে যাবা, তোমরা অনেকে সেন্ট মার্টিনে যাবা, তোমরা অনেকে সেন্ট মার্টিন খোলা আছে নাকি জানি না। তো তো এইসব জায়গায় তোমরা যাবা যেখানে কিন্তু পানি আছে। এবং তোমাদের মধ্যে অনেকে নিজেদেরকে অনেক আহ বীর মনে করে, নায়ক মনে করে। তারা কি করে? তারা সাঁতার জানে না, তারা কিন্তু সাঁতার জানে না, বাট তারা গিয়ে ওই যে পানির মধ্যে গিয়ে লাফালাফি শুরু করে দেয়। এবং যাইতে যেতে এমন জায়গায় যায় যেখানে তাদের এই সমান পানি চলে আসে, বাট সে কিন্তু সাঁতার জানে না। এবং হঠাৎ করে যখন একটা ঢেউ আসে বা জোয়ার আসে, তখন কিন্তু সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ওই ঢেউয়ের সাথে সাথে নিজেকে ভাসায় দেয়। তখনই কিন্তু এই যে আমরা বিভিন্ন জায়গায় নিউজ দেখি যে অমুক জায়গায় অমুক স্টুডেন্ট, হ্যাঁ, পানিতে ডুবে মারা গেছে, অমুক জায়গায় অমুক স্টুডেন্ট ফ্রেন্ডদের সাথে সাঁতার কাটতে নেমে মারা গেছে, হ্যাঁ। তারপর অনেক জায়গায় দেখবা যে নৌকা ডুবে গেছে, অনেক জায়গায় দেখবা লঞ্চ ডুবে গেছে। অনেকে অনেক কিছু হতে পারে অ্যাক্সিডেন্টালি, বাট ওগুলো তো অ্যাক্সিডেন্টস। আর তুমি যেটা করতেছো, তুমি সাঁতার পারো না, তারপরে তুমি পানিতে নেমে নিজে মারতেছো, এই জিনিসটা কিন্তু ভালো না। তো তুমি যদি সাঁতার না জানো ভাইয়া, কখনোই সাঁতার না জেনে সুইমিং পুলেও কিন্তু নামা উচিত না, হ্যাঁ। সুইমিং পুলেও কিন্তু নামা উচিত না। এখন যতই একটা সুইমিং পুল ছোট হোক, হ্যাঁ, সুইমিং পুল যদি ছোট হয়, মনে করে আমি যে দাঁড়ায় আছি, আমি তো দাঁড়ায় আছি, আমার একটু পরিমাণ যদি পানি থাকে তাহলেও ইটস ওকে, কারণ আমি কখনোই ডুববো না, আনলেস আমি নিজেকে কিভাবে ডুবাই ফেলতেছি, তাই না? সো সুইমিং পুল আবার অনেকগুলো থাকে যে অনেক ডিপ, ওই ডিপ সুইমিং পুল আবার নামার দরকার নেই। সুইমিং পুল সেগুলোতেই তুমি নামতে পারবা যেগুলোতে দাঁড়াইলে তোমার এই পর্যন্ত পানি থাকে বা এই পর্যন্ত পানি থাকে, সেফ থাকো তুমি এক কথায়, সেগুলোতে তুমি নামতে পারো। আর এমনিতে কোনো নদী, পুকুর, তারপরে যে ঝর্ণা বা সাগর যাই আসুক না কেন, এই জিনিসটা তোমরা অ্যাভয়েড করবা যে তোমরা সাঁতার কাটতে পারো না বাট তোমরা পানিতে নামতেছো। মৃত্যু হার কিন্তু অনেক বেশি পানিতে ডুবে মারা যাওয়া, হুম। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা মারা যাচ্ছে কিন্তু ফ্রেন্ডদের সাথে ট্যুর দিতে গিয়ে। তো এই কাজগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। তোমরা ট্যুর দিবা, বাট একটা সেফ সাইডে থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি তোমাদের কিছু হ্যাবিট নিয়ে কথা বলবো, যে তোমরা অ্যাকচুয়ালি কি কি হ্যাবিট বা অভ্যাস নিজেদের মধ্যে এখন থেকে ক্রিয়েট করতে পারো। তোমার সবচেয়ে বড় অভ্যাস আমি তোমাদেরকে বলতে পারি হচ্ছে বই পড়া, ঠিক আছে। তোমরা অনেকে বই পড়তে চাও না এবং মনে করো যে বই পড়া একটা সময়ের অপচয়, বইয়ে লাইনের পর লাইন পড়তেছি, ভাই কি লাভ হয় এগুলো পড়ে। বাট বিশ্বাস করো, বই পড়ার মাধ্যমে তুমি এমন কিছু জ্ঞান অর্জন করতে পারবা, প্রত্যেকটা বই পড়ার মাধ্যমে এমন এমন কিছু জ্ঞান অর্জন করতে পারবা যেটা তোমাকে রিয়েল লাইফে অনেক ক্ষেত্রে সার্ভাইভ করতে হেল্প করবে, বা তোমাকে রিয়েল লাইফে এমন ভাবে তোমাকে হেল্প করবে যে তুমি
কল্পনা করতে পারতেছো না যে কত ভালোভাবে একটা বই তোমাকে গাইড করতে পারে বা তোমাকে তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে, সো বই পড়া শুরু করতে পারো এখন থেকে। আত্ম উন্নয়নমূলক বই, মানে এমন বই পড়বা যে বই পড়লে তুমি নিজেকে নিজে আপগ্রেড করতে পারবা বা তোমার সেলফ আপগ্রেডেশন আসবে, এমন কিছু বই তুমি হচ্ছে গিয়ে পড়তে পারো। ঠিক আছে, ধর্মীয় বই পড়তে পারো। ধর্মীয় বই পড়তে পারো, কোরআন শরীফ তর্জমা সহকারে পড়তে পারো। কোরআন শরীফ তো আমরা কেউই পড়ি না এখন। কোরআন শরীফ আমাদের কাছে মানে একটা, কোরআন শরীফ পড়াটা একটা দুর্লভ জিনিস হয়ে গেছে যে আমরা কেউ কোরআন শরীফ পড়তে চাই না। আমি আমার নিজের কথাই বলি, আমি পড়ি না, কোরআন শরীফ পড়া হয় না। আমি চাই যে পড়বো পড়বো পড়বো, বাট আমি পড়া হয় না, আমি বিভিন্ন কাজের ব্যস্ততা দিয়ে আমি কোরআন শরীফটা পড়ি না। আমি পড়ার চেষ্টায় আছি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক এবং তোমাদেরকেও দান করুক, যাতে তোমরা ওই সময়টাতে যারা যারা কোরআন শরীফ পারো না পড়তে, কোরআন শরীফ পড়া শুরু করো, শিখো। অ্যাকচুয়ালি কোরআন শরীফের মধ্যে কি বলা আছে না বলা আছে এই বিষয়গুলো তোমরা দেখো। তর্জমা মানে কি? তর্জমা মানে হচ্ছে মিনিং। আরবিতে আরবিতে থাকে, তাই না? তো আমরা হচ্ছে অনুবাদ, বাংলা অনুবাদ যেটা, সেটাকে তর্জমা বলি। সো তর্জমা, বাংলা অনুবাদকে তর্জমা বলি নাকি তর্জমা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ, আই ডোন্ট নো। যদি বাংলা অনুবাদ সহ পড়তে চাও পড়বা, তারপরে বাংলা অনুবাদের যে ব্যাখ্যাগুলো থাকবে সে ব্যাখ্যাগুলো সহকারে হচ্ছে কি তুমি পড়তে পারো। তাহলে কোরআন শরীফের অ্যাকচুয়ালি মিনিংটা কি, কোরআন শরীফ তোমাকে কি বলতে চাইছে, এই বিষয়গুলো কিন্তু তুমি খুব ভালো মতো আয়ত্ত করতে পারবা। ঠিক আছে, এবং কোরআন শরীফ পড়লে তুমি তোমার লাইফে এমন ভাবে চেঞ্জ আনতে পারবা যে তুমি নিজেকে নিজে অনেক হ্যাপি ফিল করবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে হাদিসের কথা বলতে পারো। হ্যাঁ, হাদিসের কথা মানে নবী রাসূলদের কথা, ওনারা কিভাবে ওনাদের লাইফ লিড করেছেন এই বিষয়গুলো নিজেদের মধ্যে তোমরা আনয়ন করতে পারো। সায়েন্টিফিক বই বলতে পারো, ফিকশনাল বই পড়তে পারো, গল্পের বই বলতে পারো, ডিটেকটিভ বই বলতে পারো, তদন্তর বই আর কি, বিভিন্ন ধরনের বই আছে ভাই। তোমার যেটা ইচ্ছা, তোমার যেই বিষয়টা ইন্টারেস্টিং লাগে তুমি কাজ সেটার উপরেই করবা। কখনো মানে জিনিস এমন না যে নিজের উপর তুমি চাপাই দিচ্ছ, তোমার ভাল লাগতেছে না তারপর তুমি করতেছো, এই কাজটা কখনো করবা না। যে কাজটা নিজের ভাল লাগে ওই কাজটাই করবা, দেখবো ওই কাজের মধ্যে তোমার ভাল লাগা কাজ করবে এবং ওই কাজ তোমাকে ভালো একটা আউটপুটের দিকে নিয়ে যাবে। এরপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাইয়া, তোমার ফিউচার ডিসাইড এখনই করবা না, বাট ফিউচারে তুমি কি করতে চাও সেটা নিয়ে একটু একটু চিন্তা ভাবনা করতে পারো যে আমি এখন এটা করতে চাই, আমি ভবিষ্যতে ওইটা করতে চাই, বা আমার এইটা ভাল লাগে। অ্যাকচুয়ালি তোমার সবচেয়ে বেশি আগ্রহ কিসে, তোমার অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আগ্রহ কিসে, এই বিষয়টা হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে হবে যে অ্যাকচুয়ালি তোমার কি খেলাধুলা ভাল লাগে, নাকি তোমার গান গাইতে ভাল লাগে, নাচতে ভাল লাগে, নাকি গিটার বাজাতে ভাল লাগে, নাকি তোমার ব্যবসায়িক মাইন্ডসেট আছে তুমি ব্যবসা করবা, নাকি তুমি ওই যে এআই নিয়ে কাজ করবা, নাকি তুমি ভিডিও এডিট করবা, নাকি ভিডিওগ্রাফি করবা, ডিজাইন করবা, নাকি ইঞ্জিনিয়ারিং করবা, মেডিকেলে পড়বা, নাকি কি করবা ভাই? অনেক অপশন আছে এবং এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু তোমার লাইফে একটা থেকে একটা কোনো অংশে কম না। মনে করো তুমি এভাবে বলতেছো যে ভাই ডিজাইনার ভার্সেস একটা, মনে করো ডিজাইনার ডিজাইনার ভার্সেস ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ডিজাইনার ভার্সেস ইঞ্জিনিয়ার। এখন তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ভাই এই দুইটা পেশা যদি নেই তাহলে সমাজে কার বেশি সম্মান, কার বেশি টাকা। এটা আসলে ডিপেন্ড করে। একটা ইঞ্জিনিয়ার সে যদি একটা মানের ইঞ্জিনিয়ার না হয় বা একটা ভালো ইঞ্জিনিয়ার না হয়, সে যত ইঞ্জিনিয়ার হোক, যতই সে ভালো ভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার হোক, তার যে ভ্যালু একটা ডিজাইনারের ভ্যালু তার থেকে বেশি। কারণ একটা ডিজাইনার বা একজন আর্কিটেকচারও বলতে পারো। ডিজাইনার মানে এমন না যে শুধু গ্রাফিক ডিজাইনার, আমি বলতেছি যে আর্কিটেকচার যারা ডিজাইন করে তাদেরকেও কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ ডিজাইনার বলতে পারি। সো ওই ডিজাইনার হোক বা আমাদের গ্রাফিক ডিজাইনার হোক, যার যত কাজের কোয়ালিটি ভালো সে তত বেশি ডিমান্ডেবল এবং তার তত বেশি টাকা এবং সে লাইফে তত ভালো থাকে। ঠিক আছে, সো এমন না যে আমি মেডিকেলে পড়ছি, আমি একটা ডাক্তার, মানে আমার অনেক টাকা বেশি, আমার অনেক সম্মান বেশি, সেই তুলনায় একজন ভিডিও এডিটরের কিন্তু কোনো দামই নেই, এরকম কিন্তু না। দেখা গেছে যে ভিডিও এডিটর যেই টাকা কামায় মাসে, ডাক্তার তার 5 ভাগের 1 ভাগ টাকা কামায় না। এরকমও কিন্তু ভিডিও এডিটর বাংলাদেশে আছে, বিদেশে তো আছেই। ঠিক আছে, সো কোনো সাইডটি কিন্তু আমাদের খারাপ না, বা কোনো সাইডে কিন্তু আমাদের একটা থেকে একটা কম্প্যারিজনে লো না, সবগুলাই ভালো। বাট তোমাকে পারতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে স্কিলফুল হতে হবে, তাইলেই তুমি দেখবে যে সব করতে পারতেছো। মানে সম্মান পাওয়া আর টাকা কামানোর বিষয়টা হচ্ছে কি পুরা রিলেটিভ। মানে এখানে তুমি এমন না যে তুমি মেডিকেলে পড়লে বা তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়লে তুমি অনেক ভালো কিছু আর আদার্স এইগুলা করলে তুমি কিছুই না, এরকম কিন্তু বলতেছি না। একটা মিউজিশিয়ান ধর্মীয়গত দিক থেকে আলাদা, ধর্মে তো আমাদের মিউজিকের বিষয়টা পুরোপুরি হারাম, তাই না? গান গাওয়া, মিউজিকের সাথে গান গাওয়া হারাম, আর কি এমনিতে গান গাওয়া তো সমস্যা না। তো মিউজিশিয়ান, আমি জাস্ট ধর্মগত দিক থেকে যদি বলি তাহলে তো করা উচিত না অবশ্যই,
বাট আমাদের সবাই তো আবার মুসলিমও না, তাই না? এখানে অনেক হিন্দু মানুষজন আছেন, তারপর অনেক ক্রিস্টিয়ানস আছেন, তো সবার ইন জেনারেল সবার কথাই বলতেছি যে মিউজিশিয়ান একজন, আরেকজন মনে করেন যে আমাদের ডাক্তার। তাহলে ডাক্তারকে কয়জনই বা চিনে, বাট একটা মিউজিশিয়ানকে কিন্তু পুরো পৃথিবী চিনতে পারে, এবং এই পৃথিবী পুরো চিনার মাধ্যমে তার কিন্তু একটা সম্মান অটোমেটিক্যালি বাড়তে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু তার টাকা অনেক বেশি আসতে পারে। সে যদি দিনে 2-3টা শো করে, 2-3টা শো এর প্রত্যেকটা শো থেকে সে কিন্তু 4-5 লাখ টাকা করে যদি নেয়, তাহলে তার একদিনে ইনকাম অলমোস্ট 7 থেকে 8 লাখ টাকা, তাই না? তো এইগুলা কিন্তু আসলে আপেক্ষিক বিষয় যে কোনটা কোনটার থেকে বেশি ভালো বা বেশি। তো তুমি যেটাতে কি বলে ইন্টারেস্টেড ফিল করো, তুমি সেই কাজটাই করবা, সেই দিকেই ফোকাস করবা, তুমি সেই দিকেই সাকসিডেড হবা আর কি, ঠিক আছে? সো বিষয়টা এমন না যে তোমার আব্বু আম্মু বা তোমার পরিবার, তোমার সমাজ তোমাকে এটা চাপাই দিছে যে না তোকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে হবে, না তোকে বুয়েটে পড়তে হবে, না তোকে এমআইটি তে গিয়েই পড়তে হবে, তুই ক্রিকেটার হতে পারবি না, তুই গান গাইতে পারবি না, তুই ভিডিও এডিট করতে পারবি না, বা তুই এগুলো করে কি করবি, হ্যাঁ তুই বিজনেস করবি, বিজনেসে লস খাবি, অনেকে অনেকভাবেই তোমাকে ভাইয়া ডিমোটিভেট করবে লাইফে। বাট তোমাকে তোমার কাজটা করে যেতে হবে। তোমার যে প্যাশন, তোমার যেখানে ইচ্ছা, সেই কাজটা তোমাকেই করতে হবে। সেই কাজটা তোমাকে ফার্স্টে সবাই বাধা দিবে, বাট তুমি যখন দেখবা যে তুমি যখন সাকসেসফুল একটা মানুষ হইছো ওই ফিল্ডে, তখন ওই মানুষজনগুলো আবার তোমাকে এসে তুনু তুনু করবে, তোমাকে এসে ভালো ভালো কথা বলবে, হ্যাঁ, বা তোমার সাপোর্টে থাকবে। সো লাইফটা হচ্ছে পুরোপুরি রিলেটিভ। লাইফে মানুষের অপিনিয়ন, কে কি বলতেছে না বলতেছে, এগুলো হচ্ছে সবকিছু রিলেটিভ। তুমি যদি মনে করো যে না এই ফিল্ডে তুমি ভালো করতে পারবা, এই ফিল্ড এখন যে ফিল্ডই হোক না কেন তুমি ওই ফিল্ডেই কাজ করো, ভাই দরকার নেই বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের বহুত আছে, বহুত 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 আছে, তোমার একটা তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে কারো কোনো কিছু মানে যায় আসবে না, ঠিক আছে? তো তুমি যদি একজন ক্রিকেটার হতে চাও তুমি ক্রিকেটে ফোকাস করো, তুমি একজন ফুটবলার হতে চাও তুমি ফুটবলে ফোকাস করো, তুমি একজন ভিডিও এডিটর হতে চাও ভিডিও এডিটিং এ তুমি ফোকাস করো, তুমি একজন ফটোগ্রাফার হতে চাও ফটোগ্রাফিতে তুমি ফোকাস করো, তুমি যা করতে চাও ভাই তুমি সেটাতে ফোকাস করো, তুমি সেটাতেই ভালো করবা, কারো কোনো কথা শোনা লাগবে না। বাট মুরব্বীদের কথাও শুনতে হবে, মানুষজন কি বলে ওইটাও শুনতে হবে, মানুষের অপিনিয়ন দেখতে হবে। বাবা মায়ের ইচ্ছারও একটা দাম আছে, আশেপাশে পরিবার সমাজের ইচ্ছার একটা দাম আছে, হ্যাঁ। তো মানে একটা এখন মনে করো যে তোমার মাথা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ঢুকেই না, মাথা দিয়ে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ঢুকেই না, বাট তোমার বাবা মা তোমাকে বলতেছে ইঞ্জিনিয়ার হতে, তুমি শত চেষ্টা করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার মাথায় দিয়ে ঢুকাইতে পারো না। এখন তোমার বাবা মা যদি বলে যে তোমাকে বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার হতে হবে, তুমি পারবা? কোনোদিনও তোমাকে দিয়ে এটা সম্ভব না ভাইয়া। বাট এট দ্য সেম টাইম তুমি যদি মনে করো যে তোমার ব্যবসায়িক চিন্তা ভাবনা ভালো, তুমি কিন্তু ভালো বিজনেসম্যান হতে পারবা। তো তোমার চিন্তা বিজনেসম্যান হওয়া, তোমার বাবা মার চিন্তা ইঞ্জিনিয়ার হওয়া, দিন শেষে কিন্তু তুমি কিন্তু ওই বিজনেস ফিল্ডে গিয়ে ভালো করবা, ইঞ্জিনিয়ার কিন্তু তুমি হইতে পারবা না, যদি না আল্লাহ কপালে রাখেন আর কি ঠিক আছে? সো এটাই বলতেছিলাম যে যার যেই দিকে ইচ্ছা, যার যেই দিকে প্যাশন, যার যেদিকে ভালো লাগা, যার যেদিকে সমস্ত ইফোর্ট দেওয়ার ক্যাপাবিলিটি থাকে সে ওইটাতেই কাজ করো, ওইটাতেই তুমি সফল হবা ভাইয়া। যার যেটাতে ইচ্ছা নাই তাকে সেটা হাজার জোর করায় দিলেও সে ওইটাতে ইফোর্ট দিবে না ওইরকম একটা, কারণ তার মন থেকে আসবে না। আর যার যেটাতে ইচ্ছা, যার যেটাতে প্যাশন কাজ করে, ওটা তার সবসময় মন থেকে আসবে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলোতে তোমরা চাইলে ফোকাস করতে পারো। অ্যাকচুয়ালি তুমি কি করবা, তা তোমাদের জন্য লাস্ট কিছু কথাবার্তা ভাইয়া, যে এই 3টা মাস কিন্তু ভাইয়া শুধু আমাদের ব্রেক না, হ্যাঁ, তোমরা যারা মনে করতেছে ভাই আমরা এখন খুব ভালো একটা ব্রেকে আছি, এটা তোমাদের জন্য ব্রেক, আবার ব্রেকও না। তুমি ব্রেক এমনকি 3 মাস তুমি একটা না কি ব্রেক কাটাবা, তুমি 7 দিন পর দেখবে যে তোমার বোরিং লাগতেছে আবার, ঠিক আছে, পড়াশোনা নাই কিছু নাই কেমন জানি লাগে ঠিক আছে? তো তখন তোমরা কি করতে পারো, তখন তোমরা এই যা যা বললাম ভাইয়া এই বিষয়গুলো নিয়ে কিন্তু নিজেদের উপর একটু কাজ করতে পারো। তাহলে তোমরা 3 মাস পর যায় তোমরা যখন রেজাল্ট পাবা বা তোমরা কলেজে উঠবা, তোমরা তখন নিজেকে একজন আলাদা ব্যক্তিত্ব হিসেবে, আলাদা পার্সোনালিটি হিসেবে নিজেকে কিন্তু দেখতে পারবা, এবং তুমি অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে। কারণ অনেকে যেটা পারে নাই, অনেকে সময়টা নষ্ট করে আসছে, বাট তুমি কিন্তু এই সময় অনেক কিছু করে আসছো। তো তোমার কিন্তু এখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, বা তোমার নিজেকে খুব প্রোডাক্টিভ মনে হবে, এবং এই প্রোডাক্টিভিটিটা কাজে লাগে তুমি কিন্তু তোমার পুরো কলেজ লাইফ, তোমার সামনের যে জীবনটা আসতেছে এই জীবনে কিন্তু তুমি অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? ওই কনফিডেন্সটা তোমার মধ্যে অটো গ্রো আপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি, তাহলে এসএসসি শেষ হওয়া একটা এন্ডিং না, এটা বরঞ্চ একটা স্টার্টিং ওয়ান কাইন্ড অফ নেক্সট লেভেলের জন্য। সো 2-3 মাস শুধু এনজয় না করে নিজেকে একটু আপগ্রেড করো। এইচএসসি শুধু সিলেবাস না, এটা একটা পুরো জীবনযাত্রার ট্রানজিশন, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে গেল ভাইয়া তোমাদের জন্য কিছু গাইডলাইন মূলক কথাবার্তা। এখন তোমরা কি আসলে রাগ করলা নাকি আমি জানি না, তোমরা কি রাগ করছো বলো, রাগ করলা?
ঠিক আছে? তো তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো মতো ছুটিটা কাটাও, ভালো মতো ব্রেকটা কাটাও। যারা যারা ট্যুর দিবা সাবধানে ট্যুরে যেও, ট্যুরে গিয়ে ভালো মতো নিজেকে সেফ রাখার ট্রাই করবা এবং অনেক এনজয় করবা অবশ্যই। অনেক বেশি প্রেশার গিয়েছে লাস্ট 2টা মাস, 2টা বছর এবং লাস্ট 1 মাস পরীক্ষা টরীক্ষা সব মিলায়। তো এখন নিজেকে একটু রিল্যাক্স করার টাইম, নিজেকে একটু টাইম দেওয়ার টাইম। পরিবারের সাথে, ফ্রেন্ডদের সাথে ভালো একটা সময় কাটাও। সেই দোয়া করি যে যেখানে আছো আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজেকে ভালো মতো গড়ে তোলার একটা ছোট্ট প্ল্যান করে রাখো, যাতে কলেজ লাইফ শুরু হলে পিছনে তাকাতে না হয়। যাতে এই 3 মাসের যে পিরিয়ড, এই পিরিয়ডে যা যা শিখেছো, যা যা কিছু গেইন করেছো না কেন, এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে তুমি সামনে ভালো কনফিডেন্স নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারো। এই প্রত্যাশা সবসময় নিজেদের মধ্যে রাখবা। সো সেই সাথে সাথে তোমাদের জন্য আজকের গাইডলাইন সেশনটা শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। টাটা।